আওয়ামী লীগের পাতানো নির্বাচনের কালচার কি থামাতে পারবে মার্কিন নিষেধাজ্ঞা? বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবায়দুল কাদের। তারেক জোবাইদার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের খবরে ছাত্র দলের বিক্ষোভ। 7 এমপির পদত্যাগ, ক্ষতি হলো বিএনপির। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। 2008, 2014 এবং 2018 সালে বাংলাদেশের সর্বশেষ 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই 3টি নির্বাচনের মধ্যে কেবল 2008 সালের নির্বাচনই ব্যাপকভাবে সমাদিত। 2014 এবং 2018 সালের নির্বাচন কেন দেশে বিদেশে এত বেশি সমালোচিত? এর সম্ভাব্য উত্তর, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া। সংবিধান অনুযায়ী 2023 সালে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অধীনে ফের নির্বাচন হবে। তাই আসন্ন জাতীয় নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও একই প্রশ্ন উঠেছে। 2014 এবং 2018 সালের মতো এবারের নির্বাচনে কি বিতর্কিত হতে চলেছে? বিতর্ক মুক্ত থাকতে বছরের শুরুতে নির্বাচন কমিশন গঠন আইন পাশ করে ক্ষমতাসীন দল। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এটি একটি অলৌকিক ঘটনা। প্রসঙ্গত 2018 সালের একাদশ জাতীয় নির্বাচনের হিসাব দেখলে দেখা যাবে মোট 300 আসনের মধ্যে মাত্র 60টিতে জিততে দেওয়া হয়েছিল বিরোধী দলকে। এদিকে আগামী 20 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার এই নির্বাচনকে কতখানি সুষ্ঠু ও স্বাধীন হতে দেবে এবং এতে জনগণের ইচ্ছা সঠিকভাবে প্রতিফলিত হবে কিনা। গত 13 বছর ধরে বাংলাদেশে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এর মধ্যে 3টি জাতীয় নির্বাচন হয়েছে, 2008, 2013 এবং 2018 সালে। 2006 এবং 2007 এই 2 বছর সামরিক বাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার থাকার পর 2008 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সেই নির্বাচন জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ এবং 2008 সালের সেই নির্বাচনে সর্বশেষ স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন হিসেবে স্বীকৃত। অর্থাৎ এরপরে 2টা নির্বাচন পাতানো বলেই ধরে নেওয়া যায়। ক্ষমতায় আসার 3 বছরের মাথায় 2011 সালে নির্বাচনকালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধান থেকে অপসারণ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর প্রতিবাদ স্বরূপ বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে 2014 সালে নির্বাচন বয়কট বা বর্জন করে বিরোধী দলগুলো। সেই সময় তারা বলেছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, কিন্তু তাদের বয়কটের সিদ্ধান্তকে আমলে না নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের পর বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে বক্তব্য দেওয়া হয়, যেখানে বলা হয় সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন হয়েছে বলে মনে হয় না এবং বাংলাদেশ সরকার ও বিরোধী দলগুলোর উচিত কিভাবে একটি স্বাধীন, সুষ্ঠু, হানাহানিহীন এবং আস্থাযোগ্য নির্বাচনের আয়োজন করা যায় তা নিয়ে অতি শীঘ্র আলোচনায় বসা। সে সময় এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্র নয়, নির্বাচন নিয়ে প্রায় সব পশ্চিমা রাষ্ট্রের মনোভাবের প্রতিনিধিত্ব করে। কিন্তু নির্বাচনের পর এর বিরুদ্ধে বড় কোনো প্রতিবাদ বা অসন্তোষ দেখা যায়নি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও নতুন করে নির্বাচন করা নিয়ে চাপ দেয়া বন্ধ করে দেয় দ্রুতই। এদিকে বিএনপি নির্বাচন বয়কট করার কারণটা বোধগম্য হলেও অনেকেই দলটির এই সিদ্ধান্তের সমালোচনা করেন। সমালোচকদের দাবি, নির্বাচনী জরিপে বেশ এগিয়ে থাকার পরও নির্বাচনে অংশ না নেওয়াটা বিএনপির বোকামো ছিল। কেননা বিএনপি অংশগ্রহণ করলে নির্বাচনে কারচুপি করা এত সহজ হতো না আওয়ামী লীগ সরকারের পক্ষে। এরই ধারাবাহিকতায় 4 বছর পর 2018 সালে যখন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়, তখন তাতে অংশগ্রহণের জন্য বেশ চাপের মুখে পড়ে বিএনপি এবং দলটির সেই নির্বাচনে অংশও নেয়। নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণ আওয়ামী লীগের জন্য খুব জরুরি ছিল, কারণ তারা বরাবরই বলে এসেছে যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা পরীক্ষা। যাই হোক, কিন্তু 2014 সালে যা আশঙ্কা করে নির্বাচন বর্জন করেছিল বিএনপি, ঠিক সেই সবই ঘটেছে 2018 সালের নির্বাচনে। এই নির্বাচন হলো সম্পূর্ণ পাতানো। 2018 সালের নির্বাচনের স্মৃতি এখনো দগদগে বিএনপির নেতাকর্মীদের মাঝে। আর তাই 2023-এ অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান হলো বর্তমান সরকারের অধীনে তার নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর তেমন একটা নির্ভর করবে না, যদিও অভ্যন্তরীণ রাজনীতির কিছুটা প্রভাব থাকবেই। বরং পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ভূমিকা এবং আওয়ামী লীগ সে ভূমিকাকে কতখানি গুরুত্বের সাথে দেখছে তার উপর নির্ভর করবে
এই নির্বাচনের রূপ। যদি বহির্বিশ্ব থেকে কোনো চাপ না আসে তাহলে ধারণা করা যেতে পারে যে এবারও 2018 সালের মতোই কারচুপি নির্বাচন করবে আওয়ামী লীগ। যদিও সেবারের মতো শতভাগ কারচুপি খুব সম্ভব হবে না। রাষ্ট্রযন্ত্রের জুলুম নির্যাতনের ভয়, সেই সাথে প্রতিবাদে রাস্তায় নেমে আসতে সাধারণ মানুষের অনীহার কারণে এবারও আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় থেকে যাবে। তবে পরিস্থিতি এমন হলেও সম্প্রতি তাতে কিছু পরিবর্তন এসেছে। কিভাবে? এই পরিবর্তনের নেপথ্যে আছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ম্যাগনিস্টকি অ্যাক্ট 2016। এই আইনের বদৌলতে বিশ্বের শক্তিধর দেশটি এখন মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও গণতন্ত্রের ক্ষতি সাধনের অভিযোগে ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের আইনি ক্ষমতা রাখে। মার্কিন এই আইন বলবৎ হয় 2016 সালে। অপরদিকে অপরাজেয় বাংলায় ছাত্রলীগের আনন্দ র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ভেঙে পড়ে গেছেন ওবায়দুল কাদের সহ সবাই। এ সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক নেতা কর্মীদের মিলন মেলা করেছে সংগঠনটি। মিলন মেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে। মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর আবারও বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলবো, আমাদের আরো কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এত নেতার দরকার নেই। যে কোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এত নেতা কেন?